করছো কেন মা? তোমার বুঝি খুব পানি পিপাসা পেয়েছে তাই না? না রে মা, আমি রোজা রাখবো তো তাই একটু বেশি করে পানি খাচ্ছি, তাহলে শরীর ভালো থাকবে। মা, ঠাম্মার মাসি তোমাকে খাবার দেয়নি? শুধু পানি খেয়ে রোজা রাখছো যে? আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, সেহরি রান্না করতে পারিনি। তুই তো জানিস মা, কাজ করলে তারা আমাকে দুমুঠো খাবার খেতে দেয়, আর কাজ না করলে দেয় না। আর যদি বাবা বেঁচে থাকতো তাহলে তোমাকে এভাবে পানি খেয়ে রোজা রাখতে হতো না। বাবা কাজ করে কত খাবার কিনে নিয়ে আসতো। আমি পানি খেয়ে রোজা রাখতে পারবো রে মা, তুই এসব নিয়ে চিন্তা করিস না, ঘুমিয়ে পড়। এরপর টুকি কিছু না বলে ঘুমিয়ে পড়ে। আর এভাবে সেই রাত কেটে সকাল হয়ে যায়। আর সকাল হতেই মিনু একটি লাঠি নিয়ে টুনির ঘরের দরজার কাছে আসে। এই টুনি, টুনি, মরণের ঘুম ঘুমিয়েছিস নাকি? দেখেছিস কত বেলা হয়েছে, বাড়ির কত কাজ পড়ে আছে জানিস? মা, সেহরি খেয়ে শুয়েছিলাম তো, তাই চোখটা একটু লেগে আসছিল। ছেড়ে খেয়েছিস মানে? তোকে তো আমরা খাবার দেইনি, তাহলে খাবার কোথায় পেলি? তার মানে তুই ঘর থেকে খাবার চুরি করেছিস নাকি? দাঁড়া, এই লাঠি দিয়ে তোকে চুরি করার মজা দেখাচ্ছি। এই কথা বলে মিনু টুনিকে লাঠি দিয়ে মারতে থাকে। মা, আমার কথাটা তো শুনুন। উফ, ওরে বাবারে, খুব লাগছে মা, আমাকে আর মারবেন না মা, আমি খাবার চুরি করিনি, আমি খাবার চুরি করিনি। ঠাম্মা, ঠাম্মা, মাকে আর মেরো না, মা তো খাবার চুরি করেনি। আমি নিজ চোখে দেখেছি মা পানি খেয়ে রোদে রেখেছে। মাকে বাঁচানোর জন্য তো ভালোই মিথ্যে কথা বলতে পারিস। এই টুনি, শোন, কাল শহর থেকে আমার ছেলে রাজু আসবে, তাই পুরো বাড়ি ভালো করে পরিষ্কার করবি। আর ছোট বৌমা ঘুমাচ্ছে, তাই ছোট বৌমাকে কোনো বিরক্ত করবি না। আচ্ছা ঠিক আছে মা। এসব বলে মিনু সেখান থেকে চলে যায়। আর টুনি বাড়ি পরিষ্কারের কাজে লেগে পড়ে। আর এভাবে সারা দিন কেটে দুপুর হয়ে আসে। আর দুপুর হতে টুকি খেলা করে বাড়িতে চলে আসে। মা, মা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে খাবার খেতে দাও। আচ্ছা ঠিক আছে মা, তুই এখানে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। সে কি, তুই রোজা না রেখে খাবারের থালা নিয়ে বসেছিস যে? দিন দিন দেখছি তোর বার খুব বেড়ে যাচ্ছে। কাজকর্ম না করে আরামে বসে থাকিস, আর সময় মতো ঠিক খাবার নিয়ে বসে পড়িস। দাঁড়া, আজ তোকে একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। মুন্নি, বোন আমার, আমাকে তোমরা এভাবে মেরো না, আমার যে খুব কষ্ট লাগে। আমি পানি খেয়ে রোজা রেখেছি, আর তার উপর বাড়ির সব কাজ করেছি, এজন্য শরীরটা খুব ক্লান্ত হয়ে পড়েছে। আমাকে এভাবে মেরো না, মেরো না। হ্যাঁ মাসি, তুমি আমার মাকে ছেড়ে দাও। আসলে মা এই খাবারগুলো আমার জন্য নিয়ে এসেছিল, কিন্তু তুমি খাবারগুলো ফেলে দিলে। এখন আমি কি খাবো বলো? কি খাবি মানে? রোজার দিনে আবার খাওয়া কেন? তুই রোজা রাখতে পারিস না? মুন্নি, আমার মেয়েটা তো অনেক ছোট, এই বয়সেও রোজা রাখতে পারবে বলো? একই তো আমাদের উপর বসে বসে খাস, আবার মুখে মুখে কথা বলিস। কাল থেকে তোর মেয়ে যদি রোজা না থাকে তাহলে তোর খাবার বন্ধ করে দিব। এ কথা বলে মুন্নি সেখান থেকে চলে যায়। আর এভাবে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে হতেই রাজু শহর থেকে বাড়িতে চলে আসে। মা, টুনি দিদি, মুন্নি, কোথায় তোমরা? তাড়াতাড়ি এদিকে এসো, আমি যে চলে এসেছি। এসেছিস বাবা? আসতে তোর কোনো কষ্ট হয়নি রে বাবা? না মা, আমার কোনো কষ্ট হয়নি। মা, মা টুকি, তোর মুখ এমন শুকনো লাগছে কেন? মানে আঙ্কেল, আমি আজ
আজ রোদে রেখেছি, তাই হয়তো শুকনো লাগছে। সে কি মা, তুই এত ছোট হয়ে রোজা রেখেছিস কেন? তোর তো রোজা রাখার বয়স হয়নি। টুনি দিদি টুকিকে রোজা রাখতে দিয়েছো কেন? আমরা কেউ ওকে রোজা রাখতে দিবই না, কিন্তু ওনাকে রোজা না রাখলেও না খেয়ে থাকবে, তাই টুনি দিদি রোজা রাখতে দিয়েছে। ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, আমি তাহলে বাজার থেকে ইফতার কিনে নিয়ে আসছি। মা টুকি, তুই কি খাবি বল দেখি? আঙ্কেল, আমার খেজুর খুব পছন্দ, তুমি আমার জন্য খেজুর নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে মা, আমি তাই নিয়ে আসবো। মুন্নি, বাজারের ব্যাগটা এনে দাও তো দেখি। আয় টুকি আয়। আর কোনোদিন যদি শুনেছি তুই রাজুর কাছ থেকে কিছু খেতে চেয়েছিস, সেই দিন তোকে মেরে ভাসিয়ে দিব, এই বলে দিলাম। আর টুনি, তুই তাড়াতাড়ি আমার কিছু কাপড় ধুয়ে নিয়ে আয়। রাজু ইফতার নিয়ে আসলে আবার ইফতার বানাতে হবে। হ্যাঁ মুন্নি, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর টুনি কাপড় নিয়ে পুকুর পাড়ে চলে যায়। আর এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। আর রাজু বাজার নিয়ে আসতেই টুনিকে পুকুর পাড়ে দেখে সে টুনির কাছে চলে আসে। টুনি দিদি, কাপড় ধোয়া শেষ হলো তোমার? ইফতার নিয়ে এসেছি, চলো বাড়িতে গিয়ে সবাই একসাথে ইফতার করব। হ্যাঁ রাজু, হয়ে গেছে, তুই বাড়িতে যা, আমি এক্ষুনি আসছি। দিদি, দাদা মারা যাবার পর থেকে তোমরা মামে আমাদের মধ্যে খাচ্ছ। জানি না সবার মাঝে কেমন খেতে পারো, তাই এই টাকাগুলো তোমার কাছে রেখে দাও। মামে ভালো মন্দ কিনে খেও, আর যখন কোনো টাকার দরকার হবে শুধু আমাকে বলবে, আমি তোমাকে টাকা দিব। আচ্ছা ঠিক আছে রাজু। এরপর রাজু সেখান থেকে চলে যায়। আর এদিকে কালু গাছের আড়ালে লুকিয়ে থেকে তাদের সব কিছু ভিডিও করে ফেলে। টুনি, তুই রাজুর সাথে প্রেম করছিস? দাঁড়া, হস্তদের সব গোপন তথ্য ফাঁস করে দিব। মুন্নি, তোর তো সর্বনাশ হয়ে গেছে। মানে কি সব বলছো কালু দাদা? আমার আবার কি সর্বনাশ হলো? আগে এই ভিডিওটা দেখ, তাহলেই সব বুঝতে পারবি। এরপর মনি ভিডিও দেখতে থাকে। আর এদিকে টুনি রান্নাঘরে ইফতার বানাচ্ছিল। তখনই সেখানে টুকি চলে আসে। মা, আঙ্কেল আমার জন্য খেজুর এনেছে। হ্যাঁ রে মা, এনেছে। তাহলে আমাকে কত খেজুর দাও তো, আমি ঘরে লুকিয়ে রাখি। না মা, চুরি করা ভালো কাজ নয়, আর ইফতারের সময় তো খেজুর খেতেই পারবি। মাসি আর ঠাম্মি তো খুব খারাপ, যদি ইফতারের সময় খেজুর খেতে না দেয়, তাই ভাবছি কত খেজুর লুকিয়ে রেখে ইফতার করব। মামি বুদ্ধি করে খেজুর লুকিয়ে রাখার প্ল্যান করছিস? আয় টুনি আয়, খেজুরের বাটিটা আমাকে দে তো দেখি। তোকে দুটো খেজুর দিতে চেয়েছিলাম, কিন্তু এখন একটা খেজুরও দিব না। আর তুই তাড়াতাড়ি ইফতার গুলো নিয়ে বাইরে আয়। হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি। আই নে তোদের মামের ইফতার, তোরা ঘরে গিয়ে ইফতার কর। মা, রাজু তো বলেছে একসাথে বসে ইফতার করতে, আর এইটুকু ইফতার আমরা মামে কিভাবে খাবো বলুন তো? তার উপর শুধু মুড়ি দিয়েছেন, খেজুর বেগুনি কোনো ফলমূলও দেননি। যা দিয়েছি তাই বেশি। এখন এখান থেকে যাবি নাকি লাঠি দিয়ে মেরে তাড়িয়ে দিব? না মা, তার প্রয়োজন নেই, আমি ঘরে যাচ্ছি। মা, ঠাম্মা তোমাকে শুধু মুড়ি দিল আর কিছুই দিল না। আঙ্কেল ইফতারের জন্য কত কিছু নিয়ে আসলো, ভেবেছিলাম আজ মজা করে ইফতার করব। মারে, আমরা গরিব পাখি, তাই আমাদের এমন ইফতারি করতে হবে রে মা। তুই হাত মুখ ধুয়ে আয়, ইফতারের যে সময় হয়ে এসেছে। এরপর টুকি সেখান থেকে চলে যায়। আর এইদিকে রাজু বাড়িতে চলে আসে। আমি হাত মুখ ধুয়ে এসেছি, সবাই বাইরে এসে ইফতারের সময় যে হয়ে এসেছে। মা, টুনি দিদি আর টুকি কোথায়? আবার মুন্নিকেও তো বাড়িতে দেখছি না। টুনি আর টুকি ঘরে ইফতার করছে। টুনি কি আর আমার কোনো কথা শোনে? বলে মামি নাকি ঘরে বসে ইফতার করবে, তাই সব কিছু দিয়ে দিয়েছি। আর ছোট বৌমা পাশের বাড়িতে গেছে, এক্ষুনি চলে আসবে।
টুনি দিদি, বাইরে এসো। সবাই মিলে একসাথে বসে ইফতার করতে হয়। সে কি মা, টুনি দিদিকে শুধু মুড়ি দিয়েছো কেন? বাহ রাজু বাহ, তোমার তো দেখছি দিদির ওপর খুব মায়া হয়েছে। আর হবেই না কেন, লুকিয়ে লুকিয়ে প্রেম করছো। কদিন পরে বিয়ে করে বউ বানাবে। এভাবে লুকিয়ে লুকিয়ে ওকে তো অনেক টাকা দিয়েছো, তাই না? শয়তান টুনি, নিজের স্বামীকে খেয়ে এখন আমার স্বামীর টাকা পয়সা দেখে লোভে পড়ে আমার স্বামীকে বিয়ে করার প্ল্যান করছিস। কিন্তু আমি তা হতে দিব না। মুন্নি, মুখ সামলে কথা বল। আমি গরিব হতে পারি, কিন্তু আমার চরিত্র এত খারাপ না। এতদিন তোরা দুজন আমাদের মা মেয়েকে অনেক মার মেরেছিস, খাবারের কষ্ট দিয়েছিস, কিচ্ছু বলিনি। কিন্তু আজ রাজুকে সব বলে দিব। এরপর টুনি রাজুকে সব কথা খুলে বলে। ছি মা, ছি মুন্নি, তোমরা এত নিচু মনের পাখি আগে জানতাম না। টুনি দিদি বাড়ির সব কাজ করে, তবুও তোমরা তার উপর এত অত্যাচার করো। আর দাদা নেই বলে দিদিকে খুশি করে কিছু টাকা দিয়েছিলাম, তাই বলছো আমি প্রেম করি? ছি মুন্নি ছি, তুমি যে আমার বউ এটা ভাবতেও আমার ঘৃণা লাগছে। আমাকে তোমরা ক্ষমা করে দাও, আসলে আমি কালু দাদার কথা শুনে এসব বলেছি। আর ইফতার যে সবাই একসাথে বসে খেতে হয় সেটা জানো না? টুনি দিদি তো আমাদের পরিবারের একজন, তাহলে সে কেন আলাদা ইফতার করবে? আমরা সবাই যা খাবো টুনি দিদিও তাই খাবে। বাবা রাজু, মা টুনি, আমাকে ক্ষমা করে দে। এখন থেকে সবাই মিলেমিশে থাকবো। দিদি ভাই, এখানে বস, আজ মজা করে সবাই ইফতার করব। সত্যি বলছো ঠাম্মি? ইয়ে, কি মজা, কি মজা। আজকের ক্লাসগুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল রে। আমার তো মনে হচ্ছে স্যারের বলা সব লেকচারগুলোই পরীক্ষাতে আসবে। শোন, তুই কিন্তু ভালোভাবে পড়বি, পরীক্ষার সময় আমাকে একদম জ্বালাবি না, বুঝছিস? হয়েছে হয়েছে, আর বলতে হবে না। চল এবার তাড়াতাড়ি বাড়ি যাই, আমার ক্ষুধায় পেটে পুরো ইঁদুর দৌড়াচ্ছে। দুজন মিলে তাড়াহুড়ো করে হাঁটতে থাকে। হঠাৎ করেই তাদের চারপাশ নিস্তব্ধ হয়ে আসে। কেমন যেন গা ছমছমে একটা ভাব দেখা দেয়। আর তারা তাড়াহুড়ো করতে করতে একটা শেওড়া গাছের তলায় চলে আসে। সেখানে এসেই দুজনের চোখ পুরো ছানা বড়া হয়ে যায়। টুনি, এই আমি কি দেখছি? এত মৃত পাখি, আর পাখিগুলো মরলোই বা কি করে? সুখী রে, আমার তো ভীষণ ভয় করছে রে। সুখী টুনির কথা শুনে টুনিকে ফেলেই ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর টুনি ভয় পেয়ে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়। এদিকে সুখী সোজা টুনির মা মিনুর কাছে যায়। মাসিমা মাসিমা, আপনি টুনিকে বাঁচান, টুনি যে বিপদে পড়ে আছে। টুনি বিপদে মানে কি হয়েছে আমার টুনির? আমরা কলেজ থেকে আসছিলাম, আর তখনই আমার মেয়েকে এত বড় বিপদে ফেলে তুই স্বার্থপরের মতো চলে এলি। যদি আমার মেয়ের কিছু হয় তাহলে তোকে আমি দেখে নিব, এই বলে দিলাম। আমাকে তুমি পরে দেখে নিও, আগে টুনিকে বাঁচাও, নয়তো আজ কোনো অঘটন ঘটেই যাবে। মিনু আর কোনো কথা না বাড়িয়ে দ্রুত টুনিকে বাঁচানোর জন্য চলে যায়। আর সেখানে গিয়ে টুনিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। টুনি, মা টুনি, কথা বল মা। টুনি, কথা বল, এ তোর কি হলো মা? মিনু তাড়াহুড়ো করে তার মেয়েকে তুলে নিয়ে হাসপাতালে যায়। ডাক্তার টুনির ক্ষত ব্যান্ডেজ করে দেয় আর টুনির জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে। টুনি, তোমার কি হয়েছিল? কেউ কি তোমায় মারার চেষ্টা করেছিল? তুমি আমায় বলো, আমি এক্ষুনি পুলিশকে জানিয়ে আসামির শাস্তির ব্যবস্থা করব। ডাক্তারের কথা যেন টুনি কোনোভাবেই শুনতে পায় না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। ডাক্তার বাবু, আমার মেয়েটা হয়তো ভয় পাচ্ছে, আমি আজ ওকে বাড়িতে নিয়ে যাই। ও আগে সুস্থ হোক, তারপর আমি অপরাধীকে বের করব আর তাকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। আচ্ছা ঠিক আছে, এখন রোগীকে নিয়ে যান। এরপর মিনু টুনিকে নিয়ে বাড়ি ফিরে আসে। এদিকে টুনি মরার মতো বিছানায় পড়ে থাকে, কারোর সাথে কোনো কথা বলে না। এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন।
কিন্তু তবুও টুনি আর আগের মতো স্বাভাবিক হতে পারে না। মা 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 আমাকে বাঁচাও, মা মা আমাকে বাঁচাও। কি হয়েছে রে মা, তুই অমন করে চিৎকার কেন করছিস? মা মা ও মা, ওখানে ওখানে ও আমাকে নিয়ে চলে যাবে। মা 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 আমি যাব না, মা আমি যাব না, আমি যাব না মা। তুই শান্ত হ মা, এখানে কিচ্ছু নেই। তুই অযথায় ভয় পাচ্ছিস মা, হয়তো কোনো স্বপ্ন দেখছিস। এবার তুই ঘুমাতো মা, আমি তোর পাশেই বসে আছি। টুনি আর কোনো কথা না বলে চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে পড়ে। এদিকে মেয়ের এমন অবস্থা দেখে মিনু মনে মনে ভাবতে থাকে, মেয়েটাকে এভাবে আর রাখা যাবে না। কালকেই আমার বোনের ছেলের সাথে টুনির বিয়ে দিতে হবে। স্বামী পাশে থাকলে সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে জীবন শুরু করতে পারবে। মিনু তার ভাবনা শেষ করতে না করতে হঠাৎ করে কোনো অদৃশ্য শক্তি মিনুকে তুলে আছাড় মারে। ওরে মারে, ওরে মারে, মরে গেলাম রে, মরে গেলাম। মা মা কি হলো মা? কে কে আছে ওখানে? সাহস থাকে তো সামনে এসো। কি হলো? আমার কথা কি শুনতে পাচ্ছ না তুমি? সামনে এসো বলছি। টুনির কথায় কেউ যেন ঘর থেকে বেরিয়ে যায় আর ঘরের সবকিছু আবার আগের মতো হয়ে যায়। টুনি কোনো রকমে তার মায়ের মাথায় ঔষধ লাগিয়ে দেয়। দেখতে দেখতে রাত পেরিয়ে ভোর হয়ে আসে। মিনু আর এক মুহূর্তও দেরি না করে টুনিকে নিয়ে সোজা তার বোনের বাড়িতে যায়। বোনের ছেলের সাথে টুনির বিয়ে দিয়ে দেয়। টোনা নিজের বউ নিয়ে নিজের বাড়িতেই থাকতে শুরু করে। বিয়ের প্রথম দিন শান্তিতে থাকতে পারলেও বাকি দিনগুলো সে আর শান্তিতে থাকতে পারে না। টোনা 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 আমাকে বাঁচাও। টোনা আমাকে নিয়ে যাবে। টোনা ও ও ও আছে, ও ও আমাকে নিয়ে যাবে। টোনা বাঁচাও, বাঁচাও আমাকে। টোনা বাঁচাও। এখানে তো কেউ নেই, তোমাকে কে নিয়ে যাবে? তুমি শান্ত হও টুনি। না না না, আমি যাব না, আমি যাব না টোনা, আমি যাব না, আমি যাব না। টুনি চিৎকার করে কান্না করতে থাকে। টুনির এমন কান্না দেখে টোনা পুরো হতবাক হয়ে যায়। কি করবে সে নিজেও যেন দিশা পায় না। টোনা মনে মনে ভাবে, টুনি আজ এত ভয় পাচ্ছে কেন? সেদিন ঘরের জিনিসগুলো সব ভেঙে গেছে। আসলে হচ্ছেটা কি? এখানে কি তাহলে কোনো অলৌকিক রহস্য আছে, নাকি সবই আমার মনের ভুল ধারণা? আমি তো কিছুই বুঝতে পারছি না। একে নিয়ে আমি কি তান্ত্রিকের কাছে যাব? হ্যাঁ, তাই করি, পরে বাকিটা দেখা যাবে। এদিকে সন্ধ্যা নেমে আসে। টোনার এক মুহূর্তও দেরি না করে টুনিকে নিয়ে তান্ত্রিকের কাছে যেতে থাকে। আর যেতেই মাঝপথে একটা জাল এসে তাদের উপর পড়ে। দুজনেই জালে আটকা পড়ে যায়। কেউ কি এখানে আছো? আমাদের একটু এখান থেকে বের করো। কেউ কি শুনতে পাচ্ছো? এবার কি হবে বলো তো? আমরা কি এখানেই আটকে পড়ে থাকবো? এমন সময় একটা ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। তোমাদের বুঝি কোনো শিকারী এখানে আটকে রেখেছে? তবে তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের এক্ষুনি এখান থেকে মুক্ত করে দিচ্ছি। ইঁদুর তার ধারালো দাঁত দিয়ে জালটাকে কেটে দেয়। আর তখনই তারা দুজনেই সেখান থেকে বেরিয়ে আসে। ছোট্ট ইঁদুর, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি ছোট হয়েও আমাদের অনেক বড় উপকার করলে। তোমার এই উপকার আমরা কোনোদিন ভুলবো না। আচ্ছা ঠিক আছে, এবার তোমরা থাকো। ওইদিকে যে আমার ছানাগুলো আমার জন্য অপেক্ষা করছে। টোনা আর টুনি ইঁদুরকে বিদায় জানিয়ে সেখান থেকে উড়ে তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিককে সব ঘটনা বলে। ও নিশ্চয়ই কোনো অতৃপ্ত আত্মার কাজ, কারণ এসব যে কোনো পাখির দ্বারা করা একদমই সম্ভব নয়। তাহলে সেই আত্মাকে আমরা কোথায় পাবো? ওকে তোরা তোদের বাড়িতেই পাবি। আমাকে একবার নিয়ে চল তোদের বাড়িতে। টোনা আর টুনি তান্ত্রিককে নিয়ে তাদের বাড়িতে যায়। তান্ত্রিক তার সামনে একটা বড় পাত্র নেয় আর তাতে জল আর ফুলের পাপড়িও নেয় আর চোখ বন্ধ করে কিছু একটা বলে। আয়
আয় আয় বলছি, আমার সামনে আয়। আমাকে আমাকে ডাকছিস কেন? তুই এদের কেন বিরক্ত করছিস? কি ক্ষতি করেছে এরা তোর? আমার অনেক বড় ক্ষতি করেছে। আমি যখন জীবিত ছিলাম আর আমার অনেক স্বপ্ন ছিল, আমি এই টুনিকে ভীষণ ভালোবাসতাম, কিন্তু আমি গরিব ছিলাম। আর আমি যেদিন ওকে ভালোবাসার কথা বলি সেদিন। তোর এত বড় সাহস, তুই কিনা সামান্য এক গরিব ছেলে হয়ে আমাকে ভালোবাসতে এসেছিস? যা ভাগ আমার সামনে থেকে। তুমি যদি আমাকে ভালো না বাসো আমি মরে যাব গো। যা তো তুই, মর তো। তোর মুখটা আমি আর দেখতে চাচ্ছি না, যা ভাগ। সেদিন টুনি রাগ করে যায়, কিন্তু আমি ওর অপমান একদম সহ্য করতে পারি না। সেই কথা ভাবতে ভাবতে আমি খাদের কিনারে চলে যাই আর পা পিছলে সেখান থেকে পড়ে গিয়ে মারা যাই। তারপর আমি অতৃপ্ত আত্মা হয়ে ফিরে আসি আর আমার টুনিকে সাথে নিয়ে যেতে চাই। সেদিন কি তাহলে তুই আমার মেয়েকে আহত করেছিলি সেই গাছের তলায়? হ্যাঁ, আমি আহত করেছি। আমি ওখানে থাকা পাখিগুলোকে আমার অনুগত করতে বলেছিলাম, কিন্তু ওরা আমার আর কোনো কথাই শোনেনি। তাই তো আমি ওদের মেরে ফেলেছিলাম। আর টুনিও তখনই সেখানে চলে আসে। আর আমি, টুনি চলো চলো আমার সাথে, আমি তোমাকে আমার আত্মার রাজ্যে নিয়ে যাব। সেখানে আমি তোমাকে অনেক সুখে রাখবো। না না, আমি 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 যাব না। আমি বাড়ি ফিরে যাব। সুখী, সুখী কোথায় চলে গেলি? আমাকে আমাকে নিয়ে যা সুখী। তোমাকে তোমাকে কেউ নিয়ে যেতে পারবে না। তুমি চলো আমার সাথে। আমি যাব না, যাব না। আমি কিছুতেই যাব না। সেদিন টনি আমাকে ছেড়ে পালাতে যায়, কিন্তু আমি তখন টনিকে অনেক মারি। আর মারার কারণে টুনির শরীর অনেক ক্ষত হয়, টুনি অজ্ঞান হয়ে যায়। এ আমি কি করলাম? আমার প্রিয় জানের গায়ে আঘাত করলাম। না না, আমি একদম কাজটা ঠিক করিনি। চিন্তা করেছিলাম অজ্ঞান টুনিকে নিয়ে আমি আমার রাজ্যে চলে যাব, কিন্তু তখনই সেখানে টুনির মা চলে আসে। আমি তাড়াহুড়ো করে টুনির স্মৃতি থেকে সবকিছু মুছে দেই আর সেখান থেকে অদৃশ্য হয়ে যাই। তুই কি জানিস যে তুই এই কাজগুলো ভুল করেছিস? তোর একদম করা উচিত হয়নি। আর তারপর থেকে যা যা ঘটেছে ওদের সাথে, সেগুলো কে করেছে? সব আমি ঘটিয়েছি। আমি টুনিকে পাওয়ার জন্য টুনির মাকে আঘাত করেছি, কিন্তু তবু টুনির মা থামেনি। তাই তো আমিও টোনাকে মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু টোনা আর টুনি বিয়ে করে পবিত্র সম্পর্কে আবদ্ধ হয়। আর পবিত্র সম্পর্ক থাকার কারণে আমি কিছুতেই তাদের কাছে যেতে পারছিলাম না, এমনকি টুনিকেও আমার সাথে নিয়ে যেতে পারছিলাম না। তোর এই ইচ্ছা আর কোনোদিনও পূরণ হবে না। এবার আমি তোকে আমার মন্ত্রমুক্ত বোতলে বন্দি করে ফেলবো। এরপর তান্ত্রিক অতৃপ্ত আত্মাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সরাসরি আত্মাকে বন্দি করে ফেলে। আর তারপর সেই বোতলটা টুনির পোষা আপেল গাছে ঝুলিয়ে দেয়। আসলে অসৎ উদ্দেশ্য কখনোই সফল হয় না। শুভ শক্তির কাছে সব সময় অশুভ শক্তি হেরে যাবে, এটাই প্রকৃতির নিয়ম। আমাকে মুক্ত কর, মুক্ত কর। কি ব্যাপার রে মা, তোরা তিনজন এইভাবে রেডি হয়ে কোথায় যাচ্ছিস? তোদের কি আজকে কলেজ নেই নাকি? বাবা, কলেজ আছি, কিন্তু আজ আমরা কলেজে যাব না। আমরা 3 বোন ঘুরতে যাব। ঘুরতে যাবি মানে? কলেজ ফাঁকি দিয়ে কেউ ঘুরতে যায় নাকি? তোদের ঘুরতে যাওয়ার দরকার নেই। তোরা তাড়াতাড়ি কলেজে যা, এখনো অনেক সময় আছে। বাবা, এখন তুমি 1000বার বললেও আমরা ঘুরতে যাব মানে যাবই। আর তুমি ভালো করেই জানো বাবা, লেখাপড়া আমাদের মোটেও পছন্দ না। তুমি জোর করে আমাদের উপর লেখাপড়া চাপিয়ে দিয়েছো। এই লেখাপড়ার জন্য আমরা কোথাও গিয়ে শান্তি পাই না। দিদিরা চলো তো, চলো, দেরি করো না, চলো। ওরা 3 বোন এই বলেই ঘর থেকে বেরিয়ে বনের দিকে উঠতে থাকে। কি ব্যাপার রে মা, তোরা পড়তে না বসে এইভাবে ফোন চালাচ্ছিস কেন? সারাদিন ঘুরে তো অনেক সময় নষ্ট করেছিস। এখন তোদের পড়ার সময়, ঘুরতে যাওয়া বা ফোন চাপার সময় নয় রে মা। যা গিয়ে পড়তে বস তো তোরা। বাবা, তুমি এইভাবে আমাদেরকে বিরক্ত করো না তো।
আমাদেরকে শান্তি মতো ফোন চালাতে দাও। ফোনে যত মজা আছে পড়াতে তত মজা নেই, বুঝেছো? মারে, ফোনের মজা তো শুধু গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে। যে সময় তোরা ফোন চালাস ঠিক ওই সময়টা বই পড়লে তোদের ভবিষ্যৎ ভালো হবে। আমি অনেক পরিশ্রম করে কষ্ট করে তোদের লেখাপড়ার খরচ চালাই শুধুমাত্র একটা উদ্দেশ্যে, আর সেটা হলো তোরা যাতে ভবিষ্যতে একটা ভালো চাকরি করে আদর্শবান পাখিতে পরিণত হতে পারিস। তোরা এইভাবে সময় নষ্ট না করে আমার উদ্দেশ্যটাকে পূরণ কর রে মা। বাবা, তোমার এসব উদ্দেশ্য রাখো তো। তোমার নীতি কথা শোনার মতো আমাদের কাছে কোনো সময় নেই। পড়তে আমাদের ভালো লাগে না মানে আমরা পড়বো না, বুঝেছো? আরে মা, শোন, কোনো কাজ করার আগে কাজের উদ্দেশ্যটাকে ভালো করে জানলে সেই কাজটা অতি আনন্দের সাথে করা যায়, বুঝেছিস? বাবা, তুমি কি চাও? এই রাতের বেলা আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই? তোমার কথা আমাদের ভালো লাগছে না। নীতিবাক্য রেখে তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো তো, যাও। রাজু তার 3 কন্যার কথা শুনে আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। রাজু তার ঘরে এসে পায়চারি করে আর মনে মনে বলে, না, এইভাবে এরা কোনো কাজের উদ্দেশ্য সম্পর্কে সচেতন হবে না। আর উদ্দেশ্য সম্পর্কে সচেতন না হলে এরা কোনো কাজেই আনন্দ খুঁজে পাবে না। আর কাজে আনন্দ খুঁজে না পেলে কোনো কাজই করতে চাইবে না। এদেরকে মুখের কথায় শেখানো যাবে না, বরং হাতে কলমে শেখাতে হবে। আমার নামও রাজু। আমি 3 কন্যাকে উদ্দেশ্য সম্পর্কে সচেতন করবই করব। কাল সকালে আসল কাজে লেগে পড়ব। যাই, এখন ঘুমিয়ে পড়ি। যাই, বাজার থেকে তাড়াতাড়ি 3টা লাউ কিনে আনি। লাউ দিয়েই আমি 3 কন্যাকে কাজের উদ্দেশ্য বোঝাবো। রাজু বাজারে যায় আর বাজার থেকে 3টা লাউ কিনে আনে। রাজু বাইরে থেকে তার 3 কন্যাকে ডাকতে থাকে, টুনি, মুন্নি, রেনু, মা তোরা তাড়াতাড়ি বাইরে আয় তো। দেখ আমি তোদের জন্য কি এনেছি। এরপর 3 কন্যা বাইরে আসে। লাউ 3টা দেখে অবাক হয়ে যায় সবাই। তুমি লাউ নিয়ে এসেছো বাবা? এমন ভাবে ডেকেছো, আমরা মনে করেছিলাম তুমি আমাদের জন্য সোনার গহনা কিনে এনেছো। আমাদের মনের আশাটাই মাটি হয়ে গেল বাবা। তোদের মনের আশা এখনো মাটি হয়নি। মানে তুমি আমাদের গহনা দিবে তাহলে? হ্যাঁ দিব, তবে এখন নয়, প্রতিযোগিতার পরে। প্রতিযোগিতা? কিসের প্রতিযোগিতা বাবা, বলো? তোরা 3 জন এই 3 লাউ নিয়ে গিয়ে রান্না করবি। যার রান্না সুস্বাদু হবে আমি তাকেই পুরস্কার স্বরূপ সোনার গহনা দিব। তোদের হাতের সময় মাত্র 1 ঘন্টা। যা, গিয়ে কাজে লেগে পড়, তোদের সময় এখন থেকে শুরু। 3 কন্যা না চাইতেও লাউ নিয়ে রান্নাঘরে চলে আসে আর একে অপরকে বলে, এই বোন শোন, এই লাউ রান্না করার কোনো দরকার নেই। আমার রান্নার কাজ করতে একদমই ভালো লাগে না। তুই ঠিকই বলেছিস দিদি, আমাদেরও ভালো লাগছে না। লাউ রান্না না করলেও বাবা আমাদের সোনার গহনা দিবে, তাই বেকার বেকার এই কাজ করে কোনো লাভ নেই। রান্নার কাজে আমার একদম আনন্দ লাগে না। চল না আমরা বরং বসে বসে ফোন চালাই। 3 কন্যা লাউ রান্না না করে রান্নাঘরে বসে ফোন চালাতে থাকে। কিছুক্ষণ পর রাজু ওখানে আসে। কি রে মা, তোরা লাউ রান্না না করে এভাবে ফোন চালাচ্ছিস কেন? বাবা, এই লাউ রান্না করা আমাদের মোটেও ভালো লাগছিল না, তাই আমরা লাউ রান্না না করে ফোন চালাচ্ছি। আর তুমি তো জানোই আমাদের যে কাজ করতে ভালো লাগে না সে কাজ কোটি টাকা দিলেও আমরা করি না। মারে, কাজের উদ্দেশ্য জানলে সব কাজই ভালো লাগে। তোরা যদি উদ্দেশ্যটাকে কেন্দ্র করে লাউ রান্না করতি তাহলে রান্নার কাজেও আনন্দ খুঁজে পেতি। লাউ রান্নার কাজে তো কোনো উদ্দেশ্যই নেই বাবা, তাহলে? কে বলেছে উদ্দেশ্য নেই? লাউ খেলে আমাদের পুষ্টি হয়, এই কথাটাকেই মনে রেখে তোমরা রান্না করতে। কিন্তু তোমরা 3 জন উদ্দেশ্য না খুঁজে ফোন চালাতে ব্যস্ত হয়ে পড়েছো।
আর কত এভাবে কাজ না করে অলস জীবন কাটাবে? বারবার বলছি, কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করো আর কাজে মন দাও। প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যটাকে কাজে লাগাও, বুঝেছো? যাও গিয়ে পড়তে বসো। রাজু রেগে ওখান থেকে চলে যায়। তিন কন্যা একে অপরের দিকে তাকিয়ে বলে, বাবা কি বললো রে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। তোরা কি কিছু বুঝেছিস? না দিদি, বাবার কথা আমার পুরো মাথার উপর দিয়ে গেছে। কি বললো কিছু তো বুঝতে পারলাম না। আর কেনই যে বাবা আমাদের উপর রাগ করলো? দূর, ওসব বাদ দে তো তোরা। এখন চল আমরা ঘুরতে যাব নদীর পাড়ে। দিদি দেখ কি সুন্দর প্রজাপতি উঠছে। আহ, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস, একদম মনটা জুড়িয়ে গেল। এরকম জায়গায় আমরা আগে কখনো আসিনি। ঠিক বলেছিস, আগে আসি বা না আসি, তবে এখন থেকে রোজ একবার করে এই জায়গায় আসবো আমরা। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। তিন কন্যার মাঝে কোনো পরিবর্তন হয় না। তিন কন্যা পড়াশোনা না করে সারাদিন ঘুরে বেড়ায় আর রাজুর কথা অমান্য করে। একদিন রাজু তার ঘরে পায়চারি করে আর একা একা বলে, না 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 না, এসব আর মেনে নেওয়া যাচ্ছে না। এভাবে চলতে থাকলে তো এরা তিনজন এক পর্যায়ে যেটুকু লেখাপড়া শিখেছিল সেটাও ভুলে যাবে। আমাকে একটা বুদ্ধি বের করতেই হবে, যাতে তিন কন্যা পড়াশোনার উদ্দেশ্য বোঝে আর পড়াশোনায় গভীর মনোযোগ দেয়। কিন্তু কি বুদ্ধি বের করি? রাজু পায়চারি করে আর এভাবে ভাবতে থাকে। কিছুক্ষণ পর রাজু বলে, পেয়েছি, এবার গল্প বলেই ওদেরকে আমি উদ্দেশ্য সম্পর্কে সচেতন করে তুলবো। এবার তো তোরা পড়ালেখার মন দিবি। যাই ওদের ডেকে নিয়ে আসি। মা, টুনি, মুন্নি, রেনু, এদিকে আয় তো রে মা, আমার কাছে আয়। বাবা কি হয়েছে? ডাকলে কেন এভাবে? কর্ম কিভাবে করলে তার মধ্যে আনন্দ খুঁজে পাওয়া যায়, আজ আমি তোদের সেই গল্পটাই বলবো। গল্প শোনার জন্য আমি তোদের ডেকেছি, বস এখানে। আর হ্যাঁ, আর একটা কথা, গল্প মনোযোগ দিয়ে শুনলে আমি অনেক বড় একটা পুরস্কার দিব। সামান্য গল্প শোনার জন্য তুমি আমাদের পুরস্কার দিবে? আমরা গল্প শুনতে রাজি বাবা, বলো তাড়াতাড়ি বলো। অনেক দিন আগের কথা, এক সাধু বাবা একটা বনের ভিতর দিয়ে উড়ে যাচ্ছিলেন। সাধু বাবা কিছু দূর যেতেই দেখতে পান কিছু পাখি একটা ফাঁকা জায়গাতে মাটি কাটছিল। পাখিদের মাটি কাটতে দেখে সাধু বাবা এক জায়গায় দাঁড়ালেন আর একা একা বলতে লাগলেন, এই পাখিগুলো এখানে মাটি কেন কাটছে? কি কাজ হবে এখানে? যাই গিয়ে পাখিদের জিজ্ঞেস করে দেখি তো। এই বাবা, এখানে কিসের জন্য মাটি কাটা হচ্ছে? কি বানানো হবে এখানে বাবা? অবাক হওয়ার কিছু নেই। আসলে বাবা, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তোমাদের মাটি কাটতে দেখে এদিকে এলাম। মনের মধ্যে প্রশ্ন আসলো, তাই জিজ্ঞাসা করলাম, বলো তো কি তৈরি হবে এখানে? কবুতর আগে থেকেই রেগেছিল। সাধুর কথা শুনে কবুতর আরো বেশি রেগে গিয়েছিল আর বলছিল, আমি জানি না এখানে কি হবে। আপনি দেখতে পাচ্ছেন না এখানে আমরা রোদে পুড়ে কাজ করছি, তার উপর আবার বিরক্ত করছেন। যান এখান থেকে, এমনিতেই আমার কাজে মন বসছে না, যত সব। কবুতরের কথা শুনে সাধু বাবা ওখান থেকে কিছুটা দূরে থাকা তোতার কাছে যায় আর তোতাকে গিয়ে আবারও একই কথা জিজ্ঞাসা করছিল। তোতা সাধুর কথা শুনে বেশ কিছুক্ষণ বিরক্ত ভরা মুখ নিয়ে সাধুর দিকে তাকায়, এরপর বলে, দেখুন বাবা, আমাদের কাজ করার কথা, তাই আমরা কাজ করি আর কাজ শেষে টাকা নিয়ে চলে যাই। কেন মাটি কাটা হচ্ছে, কি কারণে মাটি কাটা হচ্ছে, আমরা কিছুই জানি না বাবা। তোতার এমন কথা শুনে সাধু বাবা আরো কিছুটা সামনে এগিয়ে গিয়েছিল।
সামনে টোনা নামে এক পাখির দেখা পায়। পাখিটি বেশ হাসি খুশি ভাবে কাজ করছিল। সাধু টোনার কাছে গিয়ে একই কথা জিজ্ঞাসা করছিল। উত্তরে টোনা বলেছিল, সাধু বাবা, এখানে একটা হাসপাতাল বানানো হবে। ও আচ্ছা, তা বাবা, তোমার এই কাজ করতে কষ্ট হচ্ছে না? তুমি বাকিদের মতো রেগে কেন নেই? তোমার কি ক্লান্ত লাগছে না নাকি? না বাবা, কোনো ক্লান্তি লাগছে না। আমার বেশ খুশি খুশি লাগছে, কারণ আমি জানি এখানে বড় হাসপাতাল হবে। আমি এই পাশের বনেই থাকি, আমাদের আশেপাশে কোনো হাসপাতাল নেই। এখানে হাসপাতাল হলে পাখিদের বেশ সুবিধা হবে, আমাদের আর শহরে যেতে হবে না। আমি প্রথম প্রথম বাকি পাখিদের মতো বিরক্ত নিয়ে কাজ করতাম, কিন্তু যখন এই কাজের উদ্দেশ্য জানলাম তখন বেশ খুশি মনে ভালো করে কাজ করতে লাগলাম। এখন আমার আর কোনো বিরক্ত লাগে না, কারণ আমি এই কাজের উদ্দেশ্য জেনে গিয়েছি। বাহ, এ তো বেশ ভালো কথা। তুই সারা জীবন এমন করে হাসি খুশি ভাবেই কাজ করে যা বাবা। ওই সব বলেই সাধু চলে যায়। মারে, আমাদের প্রত্যেকের জীবনে কর্মটা একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। এই যে পড়াশোনা, এটারও কিন্তু একটা উদ্দেশ্য আছে, আর সেটা হলো ভালো করে লেখাপড়া করে বড় চাকরি করা, আর চাকরি করে পাখিদের সেবা করা। কোনো কাজের উদ্দেশ্য ভালো করে জানা থাকলে সেই কাজ বেশ আনন্দের সাথে করা যায়, একদম গল্পে টোনার মতো। আমরা যদি কোনো কাজের উদ্দেশ্য না জানি, সেই কাজে আমাদের অনীহা আসে, আর আমরা সেই কাজটা করতে চাই না, বিরক্ত হই। তোরা কি এবার পড়াশোনার উদ্দেশ্যটা বুঝেছিস? হ্যাঁ বাবা, বুঝেছি। আজ থেকে আমরা পড়াশোনা খুব মনোযোগ দিয়ে করব, আর সব কাজ করার আগে সেই কাজের উদ্দেশ্য সম্পর্কে জানবো। এই চল চল, সবাই পড়তে বসি। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।